আপনি বলুন আমাকে। পুলিশের তো ইমেজ ক্রাইসিস চলতেছে, তাই না? জি স্যার। লোকজন পুলিশকে ভালোভাবে নিচ্ছে না। জুলাই বিপ্লবের সময় দেখলাম যে আমরা পুলিশের বিভিন্ন অবস্থান দেখলাম। সেক্ষেত্রে আপনি পুলিশের পছন্দ রাখাটা কেন পুলিশ পছন্দ রাখলেন আপনি? আপনার কি? হ্যালো? পুলিশ সেকেন্ড পছন্দ রাখার কারণটা কি? এবার সাহেব আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। আপনার নেটে কি প্রবলেম? একটু। স্যার এখন ঠিক আছে, এখন সেটা বলুন। ঠিক আছে। আমার প্রশ্নটা ক্লিয়ার আপনার কাছে? না স্যার, আমি শুনতে পাইনি। তো পুলিশের পুলিশের তো নানাবিধ সমস্যা আমরা দেখতে পাচ্ছি। তাদের হ্যাঁ, একটা ইমেজ ক্রাইসিস তৈরি হয়েছে। হ্যাঁ, মানুষ জনগণের কাছে তাদের উম, পুলিশ বলতে আমরা একটা মানে তারা ভীতু সাব্যস্ত হয় এবং পুলিশ নিয়ে অনেক সমস্যা তৈরি হয়েছে। জুলাই বিপ্লবের সময় দেখলাম আমরা তাদের নানা রূপ দেখলাম। তো এই যে পুলিশের এত ক্রাইসিস, হ্যাঁ, এক্ষেত্রে আপনার পুলিশের দ্বিতীয় পছন্দ রাখার মানে পুলিশের আহ, অগ্রাধিকার দেওয়ার কারণটা কি? হুম, স্যার, পুলিশের স্যার, পুলিশ পেশার প্রতি স্যার আমার ছোটবেলা থেকেই স্যার এক ধরনের আকর্ষণ কাজ করতো। আমি স্যার, আমার একজন চাচাতো বোন স্যার, উনি 32তম বিসিএস এ উনি স্যার পুলিশ ক্যাডার সুপারিশ প্রাপ্ত হয়েছেন। তো ওনাকে দেখেও স্যার আমার ভিতর পুলিশ ক্যাডার প্রতি স্যার এক ধরনের আকর্ষণ তৈরি হয়। এবং স্যার পুলিশের ডিসিপ্লিন একটা বাহিনী হিসেবে স্যার, আহ, পুলিশের প্রতি স্যার আমার এক ধরনের স্যার ভালোবাসার সৃষ্টি হয়েছিল। তো যার দরুন স্যার আমি পুলিশ ক্যাডারকে স্যার দ্বিতীয় চয়েসে রেখেছি স্যার। আপনি কি মনে করেন যে জুলাই বিপ্লবের সময় যে পুলিশের ইমেজ ক্রাইসিস তৈরি হয়েছিল সেই ক্রাইসিস থেকে উত্তরণ করেছে পুলিশ? আহ, স্যার পুলিশ বাহিনী এখন স্যার সেই ক্রাইসিস থেকে উত্তরণের প্রচেষ্টায় আছে। আহ, হয়তো স্যার আরো কিছুটা সময় লাগবে পুরোপুরি স্যার ইমেজ ক্রাইসিস স্যার দূরীকরণে। কিন্তু স্যার পুলিশ এখন স্যার বিভিন্ন মানবিক পুলিশের ভূমিকায়, এবং স্যার দেখা যাচ্ছে যে স্যার বিভিন্ন শৃঙ্খলাবদ্ধ একজন একটি বাহিনী হিসেবে স্যার পুলিশ বর্তমানে কাজ করছে, যেটি স্যার আমাদের জাতীয়ভাবে আমাদের ভিতরে স্যার আশা সঞ্চার করছে। পুলিশ সংস্কার কমিশনের প্রধান কে? আহ, স্যার জনাব মোহাম্মদ সফওয়াজুদ্দিন। কি কি সুপারিশ করেছেন উনি? স্যার পুলিশ বাহিনী সংস্কারে স্যার বেশ কয়েকটি সুনির্দিষ্ট সুপারিশ এসেছে, যার মধ্যে স্যার অন্যতম হচ্ছে স্যার পুলিশ বাহিনীর স্যার একটি পুলিশ কমিশন, স্বাধীন স্বতন্ত্র পুলিশ কমিশন গঠন করা। এরপর স্যার পুলিশদের স্যার আমরা জানি যে 24 ঘন্টা এবং সপ্তাহে 7 দিন ডিউটি করতে হয় পুলিশদের। এজন্য স্যার শরীর শরীর এবং মনের উপর, স্বাস্থ্যের উপর যে বিরূপ প্রভাব পড়ে, তো যার কারণে স্যার পুলিশি সেবা স্যার 8 ঘন্টার অতিরিক্ত ডিউটি করার ক্ষেত্রে পুলিশদের স্যার আহ, অতিরিক্ত ভাতা প্রদানের জন্য একটা সুপারিশ করা হয়েছে স্যার। আহ, এরপর স্যার পুলিশদের স্যার পদোন্নতির ক্ষেত্রে স্যার প্রশিক্ষণের সময় অর্জিত জ্ঞান, দক্ষতা এবং যে পরীক্ষার ফলাফল সেগুলো স্যার যোগ করার জন্য, এসিআর এ যোগ করার জন্য স্যার একটি সুপারিশ করা হয়েছে। আহ, ওকে। আমরা জানি যে পুলিশ 1861 অনুযায়ী পুলিশ পরিচালিত হচ্ছে। আইনের ক্ষেত্রে কি পুলিশের আইনের ক্ষেত্রে কি কোনো সংস্কার প্রয়োজন? জি স্যার, অবশ্যই স্যার পুলিশ কিছু আইনের ক্ষেত্রে অবশ্যই সংস্কারের প্রয়োজন, কারণ স্যার পুলিশ অ্যাক্ট 1861 এটি স্যার একটা ব্রিটিশ আমলের অ্যাক্ট। ব্রিটিশ আমলে স্যার পুলিশ বাহিনীকে বিশেষত ব্রিটিশরা স্যার বেশিরভাগ ক্ষেত্রে দমন পীড়ন এবং নির্যাতনের হাতিয়ার হিসেবে ব্যবহার করতেন। সুতরাং স্যার বর্তমানে স্যার স্বাধীন সার্বভৌম বাংলাদেশে আমি মনে করি যে স্যার সেই পুলিশ আইনের কিছুটা পরিবর্তন পরিমার্জনের প্রয়োজন রয়েছে বর্তমান প্রেক্ষাপটে স্যার। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আপনি বলছিলেন যে আপনার হবি মুভি দেখা, না? রিসেন্ট কি মুভি দেখেছেন আপনি? আহ, স্যার আমি স্যার রিসেন্ট স্যার মুভি দেখিনি, কিন্তু স্যার আমি লাস্ট যে মুভিটা দেখেছিলাম সেটা স্যার অলিম্পাস হ্যাজ ফলেন, একটা হলিউড সিনেমা দেখেছিলাম স্যার। আচ্ছা, আর কি পছন্দ আপনার? আহ, স্যার ক্রিকেট ফুটবল খেলার পাশাপাশি স্যার খেলাধুলা করা এবং খেলাধুলা দেখা। আহ, এছাড়াও স্যার আমি ছোটবেলা থেকে সাইক্লিং করি।
আমি স্যার আমার বিশ্ববিদ্যালয় জীবনে স্যার আমার বন্ধুদের সাথে স্যার অনেক জায়গায় স্যার সাইক্লিং এ ঘুরতে গিয়েছি, দিন ব্যাপী 2 দিন ব্যাপী স্যার আমরা সাইক্লিং করতাম। হুম, এছাড়াও স্যার আমার এগ্রিকালচার ফার্মিং এর প্রতি একটা আগ্রহ আছে আমার স্যার। আমি আমার বাড়িতে এবং স্যার আমি যেখানে থাকি, আহ, 2 জায়গাতেই স্যার আমি আহ, বারান্দায় কিছু স্যার অর্নামেন্টাল প্ল্যান্টস লাগিয়েছি। পাশাপাশি আমি আমার বাড়িতে স্যার ছাদ বাগান করি, যেটা স্যার আমি যখন বাড়ি যাই আমি দেখাশোনা করি, আমারও বর্তমানে আমার পরিবারের লোকজন সেটা দেখাশোনা করে স্যার। এভাবেই স্যার আমি আমার লেজার ও, সময়গুলো স্যার কাটাই। ছাদ বাগান করছেন আপনি, তাই না? ছাদ জি স্যার। বাগানের কি কোনো নেগেটিভ ইম্প্যাক্ট আছে? ছাদ বাগানের নেগেটিভ ইম্প্যাক্ট যদি স্যার আমরা সেভাবে চিন্তা করি, যে ঝড় বৃষ্টির সময় অনেক সময় দেখা যায় ছাদ বাগান থেকে গাছের টপ করে অনেক সময় দুর্ঘটনার সৃষ্টি হতে পারে। এটা স্যার একটা নেগেটিভ ইম্প্যাক্ট। পাশাপাশি স্যার ছাদ বাগান করলে স্যার ছাদের উপর বিভিন্ন ধরনের স্যার পিঁপড়া থেকে শুরু করে বিভিন্ন ধরনের পোকামাকড়, বা স্যার ছাদ বাগান যদি একটু ঘন সন্নিবেশিত হয় সেখানে স্যার সাপ থাকারও একটা সম্ভাবনা থাকতে পারে। তো স্যার এগুলো স্যার টুকটাক কিছু ডিসঅ্যাডভান্টেজ রয়েছে স্যার। ওকে। একটা উপজেলাতে সরকারি কোন কোন কর্মকর্তা থাকেন? স্যার একটি উপজেলাতে স্যার সরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা থাকেন স্যার। সেখানে স্যার আহ, সরকারি কলেজগুলোতে স্যার বিশেষ শিক্ষা ক্যাডাররা থাকেন। আহ, স্যার সরকারি হাসপাতালে স্যার বিশেষ স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তারা থাকেন স্যার। তারপর স্যার উপজেলা পরিষদে স্যার আহ, উপজেলা নির্বাহী অফিসার, এসিল্যান্ড থেকে শুরু করে স্যার উপজেলা এগ্রিকালচার অফিসার, এগ্রিকালচার এক্সটেনশন অফিসার, উপজেলা লাইভ স্টক অফিসার, উপজেলা ফিশারি অফিসার, ওনারা থাকেন স্যার। আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়, আপনার সাহেব? স্যার আমার হোম ডিস্ট্রিক্ট টাঙ্গাইল জেলার ধনবাড়ি থানায়, ধনবাড়ি উপজেলায় স্যার। তো আপনার উপজেলায় যদি আপনাকে ইউনো হিসাবে নিয়োগ দেওয়া হয়, তাহলে সেখানের কৃষির উন্নয়নে আপনি কি কি পদক্ষেপ গ্রহণ করবেন? যেহেতু আপনি এগ্রিকালচার থেকে বিএসসি করেছেন এবং বায়োটেকনোলজি থেকে এমএসসি করেছেন, আপনার এলাকার কৃষির উন্নয়নে, কৃষির উৎপাদন বৃদ্ধিতে কি কি পদক্ষেপ গ্রহণ করবেন? স্যার আমার এলাকায় স্যার আমি কৃষির উন্নয়ন পরিকল্পনা যখন নিব, তার আগে স্যার আমি স্যার আমার কৃষি আমার উপজেলাতে স্যার কৃষির কি কি সীমাবদ্ধতা রয়েছে এবং স্যার আমার ফলন বাড়ানোর জন্য কি কি প্রয়োজনীয় সেই বিষয়গুলো নিয়ে আমি স্যার আগে বিস্তারিত গবেষণা করব। পরবর্তীতে স্যার আমার উপজেলাতে স্যার আমার কৃষিতে আমি দেখেছি স্যার যে আহ, নতুন প্রজন্ম, তরুণ প্রজন্ম স্যার এখন আর কৃষিতে মনোনিবেশ করছে না বা কৃষিকাজ করছে না। তারা দেখা যাচ্ছে যে স্যার উপজেলা থেকে পড়াশোনা বা বিভিন্ন চাকরির জন্য স্যার আহ, পার্শ্ববর্তী গাজীপুর বা ময়মনসিংহ জেলায় চলে যাচ্ছে। আমার উপজেলাতে স্যার বেশিরভাগ কৃষক যারা, তারা স্যার দেখা যায় বয়োজ্যেষ্ঠ, এবং ওনারা স্যার এখন কৃষি কাজ ধীরে ধীরে আমার উপজেলাতে কমে যাচ্ছে। তো স্যার তরুণ প্রজন্মকে কিভাবে কৃষিতে আগ্রহী করে তোলা যায় সেই ব্যাপারে স্যার আমি একটি পদক্ষেপ নিব। এবং স্যার আমার উপজেলায় আমি দেখেছি যে ক্ষুদ্র ক্ষুদ্র জমি কৃষকরা চাষ করেন, যে জমিগুলোতে স্যার আহ, আহ, আমাদের স্যার একত্রে যে সমন্বয় চাষের যে ব্যাপারটা আছে সেটা আমরা করতে পারি না। সমন্বয় চাষের জন্য স্যার আমি একটি পদক্ষেপ নিব, যেন স্যার আমার উপজেলাতে স্যার এই সমন্বয় চাষ পদ্ধতি ব্যবহার করে প্রযুক্তিগত সক্ষমতাকে উন্নত করে আহ, উৎপাদন বাড়ানো যায় স্যার। এছাড়াও স্যার আমি আমার উপজেলাতে স্যার মধ্যস্বত্ব ভোগী ভোগী যারা আছে আহ তাদের ব্যাপারে স্যার আমি ব্যবস্থা নিব, যাতে স্যার কৃষক তার ফসলের ন্যায্য মূল্য পায় স্যার। আচ্ছা, আপনি তো জব সিকার না হয়ে জব ক্রিয়েট, আপনি যেহেতু এগ্রিকালচারে আপনার হলো বিএসসি আছে, বায়োটেকনোলজিতে আপনার এমএসসি আছে, আপনি যদি এখানে উদ্যোগ গ্রহণ করেন তাহলে তো অন্য অন্য কৃষকের তুলনায়, বা আপনি একজন দক্ষ, হ্যাঁ, প্রশিক্ষিত, হ্যাঁ, এই সম্পর্কে আপনার জ্ঞান আছে, সেখানে যদি আপনি উদ্যোক্তা হন তাহলে তো আপনার উপজেলার জন্য আরো বেশি কিছু করতে পারে। তো এমন উদ্যোগ গ্রহণ না করে বিসিএস এ আসার, আপনি হুম, তো একটা উদ্যোগ স্যার। গ্রহণ করলে তো এর বেশি কল্যাণ করতে পারেন, মানুষের সেবা বেশি করতে পারেন, আপনার উপজেলা অনেক বেশি উন্নয়ন করা সম্ভব। হুম, জি স্যার, ধন্যবাদ। আহ, স্যার জি, জি ইমরান সাহেব, প্লিজ। স্যার ধন্যবাদ স্যার। স্যার অবশ্যই স্যার জব সিকার হওয়ার থেকে স্যার উদ্যোক্তা হওয়া
অবশ্যই স্যার দেশ এবং সমাজের জন্য ভালো। কিন্তু স্যার একজন ব্যক্তি স্যার উদ্যোক্তা হবে অথবা স্যার উনি চাকরিজীবী হবেন, সেটা স্যার অনেকাংশেই আমাদের বর্তমান সমাজ ব্যবস্থা এবং স্যার আমাদের উন্নয়নশীল বা তৃতীয় বিশ্বের একটি দেশ হিসেবে স্যার এটা অনেক সময় পরিবারের হাতে আহ, অনেক সময় স্যার নির্ভর করে। এবং স্যার দেখা যায় যে আমাদের অনেক সময় স্যার ব্যক্তিগত ক্যারিয়ারের ক্ষেত্রে অনেক ব্যক্তিগত চাওয়া পাওয়া স্যার আমরা পরিবারের চাপে বা পারিবারিক পরিস্থিতির কারণে অথবা সামাজিক পরিস্থিতির কারণে স্যার আমরা স্যার করতে পারি না। তাছাড়াও স্যার এটা একটা কারণ। পাশাপাশি স্যার একজন উদ্যোক্তা সফল উদ্যোক্তা হতে গেলে স্যার আমাদের ব্যবসা শুরুর দিকে স্যার প্রাথমিক বিনিয়োগের স্যার। ওকে ইমরান সাহেব, আপনার জন্য আমার শেষ প্রশ্ন। আপনি কি স্যার আজকে পেপার পেয়েছেন? জি স্যার। আজকে বাজেটের আঁকা নিয়ে একটি ব্রিফ ছিল, একটা খবর ছিল যে বাজেটের আঁকা নিয়ে একটা প্রজ্ঞাপন করা হয়েছিল, সেখানে আঁকাটা কত বলেছে? স্যার 7,90,000 কোটি টাকার বাজেটের প্রেক্ষাপট এই হয়েছে। বাজেটে কি কিসের উপরে ফোকাস করার, সবচেয়ে বেশি ফোকাস করার কথা বলছে কোন কোন বিষয়টার উপরে? স্যার এই বাজেটে স্যার মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ এটাকে স্যার প্রধান অগ্রাধিকার দেওয়া হয়েছে। আচ্ছা, বর্তমানে বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট অনুযায়ী স্যার গত মার্চ মাসে 9.35% মুদ্রাস্ফীতি। আর বাজেটে কত মুদ্রাস্ফীতির হার ধরা হয়েছে? স্যার আসন্ন বাজেটে মুদ্রাস্ফীতির লক্ষ্যমাত্রা স্যার 6.5% ধরা হয়েছে। ওকে, ধন্যবাদ ইমরান সাহেব। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। কন্টিনিউ করতে। ওকে, ধন্যবাদ। ম্যাম, আপনি শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, ইমরান আপনি সাহেব, কোনদিন শোনা যাচ্ছে আমাকে? জি ম্যাম শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনার মাস্টার্স কি নিয়ে করেছেন যেন? ম্যাম আমি এন্টোমোলজিতে মাস্টার্স করেছি। আচ্ছা, আপনার মাস্টার্স এর রিসার্চ টাইটেল কি ছিল? ম্যাম আমার মাস্টার্স এর রিসার্চ টাইটেল ছিল ট্যাক্সোনমিক স্টাডিজ অন স্পিসিস ডাইভার্সিটি অন জেসিড ইন বাংলাদেশ। এটার আউটপুট কি? ম্যাম এটার আউটপুট হচ্ছে ম্যাম আমি বাংলাদেশে প্রায় 10 প্রজাতির জেসিড লিপিবদ্ধ করেছি, যার মধ্যে ম্যাডাম 3 প্রজাতির জেসিড আমি প্রথম লিপিবদ্ধ করেছি, যেটা আগে ডকুমেন্টেড ছিল না বাংলাদেশে। আহ, তো আমি জেসিড পোকার ম্যাডাম আমাদের এই টোটাল 10 প্রকারের আহ, যে ম্যাডাম প্রজাতি এটার ম্যাডাম আমি ট্যাক্সোনমিক যে বিভিন্ন ধরনের ট্যাক্সোনমিক স্ট্রাকচার আছে সেগুলো ম্যাডাম আমি ডকুমেন্টেড করেছি। আচ্ছা আচ্ছা, পেস্ট রিসার্জেন্স নাম শুনেছেন? জি ম্যাম। এটা কি? ম্যাম একটি ফসলি জমিতে একটা পেস্টের প্রাদুর্ভাব দেখা গেলে আমরা অনেক সময় ম্যাম রাসায়নিক কীটনাশকের মাধ্যমে সেটা দমন করার চেষ্টা করি। অনেক ক্ষেত্রে দেখা যায় ম্যাম আমাদের কীটনাশক সঠিক পরিমাণে বা সঠিক মাত্রায় বা সঠিক সময় না দেওয়ার ফলে সেই পেস্ট আমরা পুরোপুরি ধ্বংস করতে পারি না। তো হুম, সেই পেস্ট কিছুটা নিজেদের ভিতরে রেজিস্ট্যান্সি গ্রো করে, যেটা পরবর্তীতে আবার সেই জমিতে আরো বেশি আকারে দেখা যায়। এটাকে ম্যাম পোস্ট রেসিস্ট্যান্স বলে। আচ্ছা আচ্ছা, আমাদের বাংলাদেশে তো বিভিন্ন ধরনের ফসল উৎপাদন হয়। জি ম্যাম। আপনি আমাকে এমন একটি ফসলের নাম বলবেন যেটা বাংলাদেশে উৎপাদন হয় না, এবং সেই সাথে কারণটাও বলবেন। হ্যালো, শোনা যাচ্ছে? জি জি ম্যাম আমি শুনতে পাচ্ছি। ম্যাম আমি এই মুহূর্তে মনে করতে পারছি না। দুঃখিত। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। শ্রুতি মোল্ড কি? ম্যাম আমি বুঝতে পারিনি প্রশ্নটা। শ্রুতি মোল্ড কি? ম্যাম সরি, আমার জানা নেই। আচ্ছা, আর্লি ব্লাইট অফ পটাটো এবং লেট ব্লাইট অফ পটাটোর পার্থক্য বলতে পারবেন? জি ম্যাম। হ্যাঁ প্লিজ। আর্লি ব্লাইট অফ পটেটো এন্ড লেট ব্লাইট পটেটো দুটোই ম্যাম ছত্রাকজনিত রোগ। আর্লি ব্লাইটে ম্যাম
পটাটোতে ম্যাম ডেড হার্ড হয়ে থাকে, এবং লেট ব্লাইটে হলো হার্ড হয়ে থাকে। আর্লি ব্লাইটে ম্যাম দেখা যায় আলুর ভিতরে ম্যাডাম একদম পচে মরে কালো রং ধারণ করে, এবং লেড ব্লাইটে ভিতরে আলুর ভিতরে ফাঁপা হয়ে যায়, এবং ফাঙ্গাস ছত্রাকজনিত লক্ষণ প্রকাশ পায় ম্যাম। এবং এই লেড ব্লাইটের থেকে আর্লি ব্লাইট ম্যাম বেশি বেশি মারাত্মক আলুর ক্ষেত্রে। আচ্ছা, আপনি কি কজাল এজেন্টের নাম বলতে পারবেন? সরি ম্যাম, এই মুহূর্তে আমার মনে পড়ছে না। আচ্ছা। আচ্ছা, ধরেন বাটারফ্লাই আর মথ আমরা যদি পাশাপাশি রাখি, আপনি কি দেখে বুঝবেন যে এটা বাটারফ্লাই আর কি দেখে বুঝবেন যে এটা মথ? ম্যাম পূর্ণাঙ্গ উইং দেখে ম্যাম বোঝা যেতে পারে যে এটা বাটারফ্লাই কিংবা মথ। এবং ম্যাডাম বাটারফ্লাই এর ম্যাডাম বডি 3 ভাগে বিভক্ত, এবং মথের বডি ম্যাডাম 2 ভাগে বিভক্ত। আচ্ছা, আপনি কি বিএসএফবি নাম শুনেছেন? সরি ম্যাম, আমার মনে পড়ছে না। আচ্ছা। আচ্ছা, এখন যদি আপনি জমিতে যান এই সিজনে, তাহলে আপনি কি কি ফসল দেখতে পাবেন? ম্যাডাম এখন জমিতে আহ, বোরো বোরো ধান রয়েছে। বোরো ধান শহর অঞ্চলে বোরো ধান এখন হারভেস্টিং হচ্ছে, কিন্তু হাওর বাদে দেশের বাকি অন্যান্য অঞ্চলে বোরো ধান এখন গ্রেন ফিলিং পর্যায়ে রয়েছে। এছাড়াও ম্যাম এখন ক্ষেতে ম্যাডাম ভুট্টা দেখা যাচ্ছে, ভুট্টার ফলন হচ্ছে। এছাড়াও ম্যাম এখন ক্ষেতে ম্যাডাম শশা চাষ হচ্ছে। আহ, এছাড়াও বরবটি চাষ হচ্ছে। বিভিন্ন ধরনের গোট জাতীয় যেমন চাল কুমড়া, লাউ, এগুলো ম্যাডাম এখন ফসলের ক্ষেত্রে দেখা দেখা যাচ্ছে। আচ্ছা, বোরো ধানের কয়েকটা ইনসেক্টের নাম বলেন তো। আহ, উম, বোরো ধানের insect মাজরা পোকা, উম, পামরি পোকা, চুঙ্গি পোকা, এছাড়া ম্যাম সবুজ ঘাস ফড়িং, এগুলো ম্যাম বোরো ধানে আক্রমণ করে। আচ্ছা, কোনো ধরেন ধানকে যখন মাজরা পোকা আক্রমণ করে, আমরা কি দেখে বুঝবো যে মাজরা পোকায় আক্রমণ করেছে? মাজরা পোকা আক্রমণের ক্ষেত্রে প্রধানত ম্যাম ধান গাছের আহ, যে স্টেম, সেই স্টেমের ম্যাম ভেতর থেকে একদম নিচ থেকে উপর পর্যন্ত ম্যাম খেয়ে ফেলে, যার কারণে ধান গাছ একদম ভঙ্গুর হয়ে যায়। উম, এছাড়াও ম্যাম মাজরা পোকার বিভিন্ন ধরনের ক্ষুদ্র মাজরা পোকাগুলো ধান গাছের সাথে লেগে থাকতে দেখা যায় অনেক সময়। আচ্ছা, ঠিক আছে। মিক্সড ক্রপিং আর ইন্টারক্রপিং এর পার্থক্যটা একটু বলেন তো। দুঃখিত ম্যাডাম, এটা আমি এক্স্যাক্টলি বলতে পারবো না। আচ্ছা, আইপিএম কি? ম্যাম আইপিএম হচ্ছে ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট। এটা কিভাবে আমরা জমিতে অ্যাপ্লাই করতে পারি? ম্যাম আইপিএম মূলত একটি সাস্টেনেবল এগ্রিকালচারের একটি উদাহরণ, যেখানে ম্যাম পেস্ট দমন করার জন্য আমরা আহ, প্রথমে ম্যাডাম রাসায়নিক রাসায়নিক কীটনাশকের দিকে না যেয়ে প্রথমে আমরা বায়োলজিক্যাল ওয়েতে বা জৈবিক উপায়ে আমরা পেস্ট দমন করার চেষ্টা করি। পরবর্তীতে আমরা মেকানিক্যাল অথবা ফিজিক্যাল উপায়ে পেস্ট দমন করার চেষ্টা করি। তাতেও যদি না হয়, আহ, পরবর্তীতে ম্যাম আমরা উম, এই রাসায়নিক কীটনাশক দিয়ে পেস্ট দমন করার চেষ্টা করি। আচ্ছা, আর ফেরোমন ট্র্যাপ তো নাম শুনেছেন। জি ম্যাম। এটা সাধারণত কি ধরনের পোকা ধরার জন্য ব্যবহার করা হয়? ম্যাম ফেরোমন ট্র্যাপ প্রধানত লেপিডোপ্টেরা বর্গের আহ, পুরুষ জাতীয় পোকাকে ধরার জন্য ব্যবহার করা হয়। ভেরি গুড। আচ্ছা, ল্যাথারিজম নাম শুনেছেন? জি ম্যাম। এটা কি? ম্যাডাম ল্যাথারিজম পুষ্টি ঘটিত রোগ ম্যাম। এটা কিসের জন্য হয়? এটা একটি নির্দিষ্ট ফসলের জন্য হয়ে থাকে। জি ম্যাম, এটা ম্যাডাম ডাল জাতীয় আহ,
এক ধরনের ম্যাডাম রোগ, যেটা কিনা ম্যাডাম ওই আহ, অতিরিক্ত ডাল খেলে ম্যাডাম হতে পারে, যেটাকে ম্যাডাম আমরা ডাবলি বুট বা ডাবলি হিসেবে আমরা চিনি বুট ডালটা। আচ্ছা, আমি আপনাকে শেষ একটা প্রশ্ন করি। এখন তো পৃথিবীতে অস্থিরতা বিরাজ করছে, যে আপনার রাশিয়া ইউক্রেন, তারপর হচ্ছে ফিলিস্তিন, ইসরায়েল, তারপর বিভিন্ন দেশে সরকার পতনও হয়েছে। এই যে এত অস্থিরতা, আপনার কি মনে হয় ভবিষ্যতে পৃথিবীতে আমরা কি সত্যি ঠিকভাবে বসবাস করতে পারবো, নাকি আমাদেরকে সবসময় এইরকম একটা অস্থিরতার মধ্যেই থাকতে হবে? ম্যাডাম এক্ষেত্রে আমার মনে হয় পৃথিবীতে ম্যাডাম আদিকাল থেকে আমরা ইতিহাস করে যেটা জেনেছি যে বিভিন্ন সভ্যতার পরিবর্তন হয়েছে, বিভিন্ন যুদ্ধ বিগ্রহের ফলে অনেক শহর নগর ধ্বংস হয়ে গেছে এবং নতুন নতুন সভ্যতার সৃষ্টি হয়েছে। তো বর্তমান ম্যাম যে যুদ্ধ বিধ্বস্ত পরিস্থিতি সারা পৃথিবীতে বিরাজ করছে, এটা ম্যাডাম আমার মনে হয় একটা সভ্যতার আহ, শেষ পর্যায়ের দিকে আমরা যাচ্ছি। বর্তমান যে সভ্যতাটা সেটা হয়তো ম্যাডাম আমার অচিরেই এটা হয়তো বিলীন হয়ে যেতে পারে, যদি আমরা এখনো প্রয়োজনীয় পদক্ষেপ না নিই, যেটা ম্যাডাম আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আহ, উনি এটা বলেছিলেন যে প্যারিসে ম্যাম অলিম্পিক সম্মেলনের প্যারিসে ম্যাম অলিম্পিকের একটি প্রেস কনফারেন্স উনি এটা বলেছিলেন যে আমরা যদি এখনই সচেষ্ট না হই, সেক্ষেত্রে আমাদের পৃথিবীকে হয়তো আমরা আমাদের সভ্যতাকে আমরা বাঁচিয়ে রাখতে পারবো না। আচ্ছা, ঠিক আছে। ধন্যবাদ ইমরান স্যার, আপনি আছেন? ধন্যবাদ। ওকে ম্যাম, ধন্যবাদ। ধন্যবাদ স্যার। ইমরান হোসাইন, জি স্যার। আপনি স্যারকে বলেছিলেন যে আপনার পুলিশের প্রতি ভালোবাসা তৈরি হয়েছে ছোটবেলায়। আসলে কেন তৈরি হলো ভালোবাসা? স্যার আমার প্রধানত স্যার পুলিশের যে ডিসিপ্লিন এবং স্যার একটা পোশাক পোশাক পরিহিত বাহিনী, আহ, পুলিশের পোশাকের প্রতি আমার আকৃষ্টতা আকর্ষণটা প্রধানত তৈরি হয়েছিল। পাশাপাশি যখন র্যাব সৃষ্টি হলো, র্যাবের কার্যক্রম দেখে র্যাবের জঙ্গি দমন অভিযানগুলো আমি ছোটবেলায় দেখতাম, যেখানে শায়েখ আব্দুর রহমান এবং বাংলা ভাইদের মতো জঙ্গিকে র্যাব গ্রেপ্তার করেছিল। তো র্যাবের কার্যক্রম দেখেও আমার আহ, এদিকে বা- আগ্রহ তৈরি হয়। পরবর্তীতে আমি জানতে পারি র্যাব হচ্ছে পুলিশের একটি আহ, শাখা মাত্র। তো এভাবে স্যার ধীরে ধীরে, এবং স্যার 32তম BCS এ আমার আহ, চাচাতো বোন উনি পুলিশ ক্যাডারে নিয়োগপ্রাপ্ত হন। তো ওনার সার্ভিস লাইফ দেখে, ওনার জীবন আহ, যাপন পদ্ধতি বা ওনার কাজের পরিধি দেখে আমার পুলিশ ক্যাডারের প্রতি স্যার ভালো লাগা তৈরি হয়েছে। কিন্তু পুলিশদের তো লাইফের রিস্ক আছে, তবু কেন আপনি আসতে যাচ্ছেন? স্যার আসলে আহ, আহ, বর্তমান পৃথিবীতে স্যার মানুষের জীবনের নিরাপত্তা খুবই কম। তারপরেও স্যার পুলিশে থাকলে স্যার আমি আহ, স্যার যতটা সম্ভব স্যার নিজেকে নিরাপদ রাখার চেষ্টা করবো। আহ, ধন্যবাদ স্যার। ওকে। আচ্ছা, আমাদের তো গত বছরের তুলনায় এবারের বাজেট কিছুটা কম, তাই না? জি স্যার। আচ্ছা, আমরা মোটামুটি দেখে আসছি যে 2015 সালের পর থেকে আমরা দেখে আসতেছি, বা তার আগেও এরকম ছিল যে প্রতি বছর বাজেট বাড়ে, বাজেট মানে বাড়ে, কিছু না কিছু বাড়ে। এবার বাজেট কমার কারণটা কি? আহ, স্যার এবার বাজেট কমার কারণ হিসেবে বলা হচ্ছে যে, স্যার আমাদের যে রাজস্ব আদায়ের নতুন খাত আমরা তৈরি করতে পারিনি। এবং স্যার আমাদের যে রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা, সেটাও স্যার আমরা এবছর পূরণ করতে পারিনি। সুতরাং স্যার আমরা শুধুমাত্র বাজেটের আকার যদি আমরা বড় করি, কিন্তু বাজেট যদি আমরা বাজেট ঘাটতি থেকে যাই বিপুল পরিমাণে, যেটা যদি আমরা পূরণ না করতে পারি, সেক্ষেত্রে স্যার আমাদের ওই উচ্চবিলাসী বাজেট পরিকল্পনা দিয়ে আদতে স্যার আমাদের দেশের আহ, আহ, প্রকৃত উন্নয়ন সাধন সম্ভব হবে না। যার কারণে স্যার এবার বাজেটের আকার কিছুটা কমানো হয়েছে। আচ্ছা, উদ্বৃত্ত বাজেট ভালো নাকি ঘাটতি বাজেট ভালো? আহ, স্যার অর্থনীতিতে বলা হয়ে থাকে স্যার ঘাটতি বাজেট উদ্বৃত্ত বাজেটের থেকে ভালো, কিন্তু স্যার এটা স্যার বিভিন্ন দেশের পরিস্থিতির উপর অনেক সময় নির্ভর করে। ওকে। আচ্ছা, আপনি আহ, বলেছিলেন যে ল্যাথাইরিজম ডালের কারণে হয়। আপনি বলতে পারবেন যে কোন ডালের কারণে ল্যাথাইরিজম হয়? ডাল তো অনেক ধরনেরই আছে।
জি স্যার, খেসারি ডালবেটন এলাকারই। ওকে। আচ্ছা, আপনি কি হাইড্রোপনিক ও এরোপনিক চাষ এ সম্বন্ধে জানেন? জি স্যার। কি এ দুটো? স্যার, হাইড্রোপনিক এবং এরোপনিক দুটি স্যার আধুনিক কৃষি চাষ পদ্ধতি, আহ, যেখানে স্যার আমাদের মাটি স্বল্পতা থাকে, অথবা স্যার আমরা স্যার উপযুক্ত পরিবেশ পাই না, সেখানে স্যার বৈজ্ঞানিক পদ্ধতিতে হাইড্রোপনিক এবং এরোপনিক পদ্ধতিতে স্যার বিভিন্ন ধরনের সবজি চাষ করা হয়ে থাকে। সেখানে স্যার মাটির বদলে পানিকে, হাইড্রোপনিকে স্যার পানি ব্যবহার করা হয় এবং পুষ্টি মাধ্যম হিসেবে সেখানে স্যার কিছু মিডিয়াম দিয়ে দেওয়া হয়। এবং স্যার এরোপনিক্স স্যার একটা পুষ্টি মাধ্যমের ভিতরেই স্যার স্যার ফসল চাষাবাদ করা হয়, যেটা স্যার নিয়ন্ত্রিত পরিবেশে আহ, এগুলো করা হয়ে থাকে। আচ্ছা। আচ্ছা, আপনি কি গাইতে পারেন? না স্যার, আমি ওইভাবে আসলে গান গাই না স্যার। আচ্ছা। আচ্ছা, বাংলাদেশে আসলে কত ধরনের কৃষি রয়েছে মূলত? সরি স্যার। আচ্ছা, বাংলাদেশের সবুজ বিপ্লবের জনক কে? স্যার, বাংলাদেশের সবুজ বিপ্লবের জনক স্যার জিয়াউর রহমান। কেন তাকে সবুজ বিপ্লবের জনক বলা হয়? আহ, স্যার উনি স্যার কৃষি উৎপাদন বৃদ্ধি প্রকল্পে স্যার কৃষির উৎপাদন দ্বিগুণ করার জন্য স্যার বেশ কিছু কৃষি বান্ধব স্যার উদ্যোগ নিয়েছিলেন। এবং স্যার আমাদের বাংলাদেশে 1973 সালে স্যার যে দুর্ভিক্ষ হয়েছিল, সেই দুর্ভিক্ষের ক্ষতি কাটিয়ে ওঠার জন্য খাদ্য উৎপাদন বাড়ানো স্যার আমাদের প্রধান চ্যালেঞ্জ ছিল। যেখানে স্যার উনি 1976 সালে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন। এবং স্যার সেচ সুবিধার জন্য স্যার খাল খনন কর্মসূচি, দেশব্যাপী খাল খনন কর্মসূচি গ্রহণ করেন বরেন্দ্র অঞ্চলে এবং স্যার উত্তরবঙ্গে মঙ্গা মোকাবেলায়, যেটি কিনা স্যার ভূমিকা রেখেছিল। পাশাপাশি স্যার আহ, উনি স্যার তুলা বোর্ড প্রতিষ্ঠা করেন, গম গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা করেন। উনি স্যার কৃষির উন্নয়নে এবং কৃষির উৎপাদন বৃদ্ধি কল্পে স্যার আহ, বিদেশ থেকে সার, বীজ, কীটনাশক আমদানি আহ, শুরু করেছিলেন। উনি স্যার কৃষি উৎপাদন দ্বিগুণ করার লক্ষ্যে স্যার সবুজ বিপ্লবের ডাক দিয়েছিলেন। আহ, সেজন্য স্যার ওনাকে স্যার বাংলাদেশ কৃষিতে সবুজ বিপ্লবের জন্য বলা হয়েছে। আচ্ছা, মঙ্গা কেন হতো? আহ, স্যার উত্তরবঙ্গে স্যার পানি ঘাটতির কারণে স্যার মঙ্গা হচ্ছে। এখন সেচ কি মঙ্গা সেচ হয়? সুবিধা স্যার আহ, এখন কি না মঙ্গা স্যার, হয়? এখন স্যার মঙ্গা হয় না। কেন হয় না? স্যার উত্তরবঙ্গে স্যার এখন মঙ্গা না হওয়ার কারণ স্যার এখন সেচ সুবিধা স্যার এখানে বৃদ্ধি পেয়েছে। স্যার গঙ্গা কপোতাক্ষ সেচ সেচ প্রকল্পের মাধ্যমে এবং বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের স্যার সেচ প্রকল্পগুলোর মাধ্যমে স্যার উত্তরবঙ্গে স্যার মঙ্গা মোকাবেলা করা সম্ভব হয়েছে। পাশাপাশি স্যার আহ, নতুন কিছু স্যার উন্নত জাতের ধান সহ এবং স্যার বিভিন্ন দানাদার শস্য চাষাবাদ করার ফলে এখন স্যার মঙ্গা দূরীভূত করা সম্ভব হয়েছে। আচ্ছা। আচ্ছা, আমার পক্ষ থেকে লাস্ট কোশ্চেন। আপনার তো ফার্স্ট চয়েস প্রশাসন ক্যাডার, তাই না? জি স্যার। বাংলাদেশে বাংলাদেশ একটা বৈচিত্র্যময় দেশ। এখানে দেখেন বিভিন্ন ধরনের এথনিক গ্রুপ আছে। আবার বাংলাদেশে বিভিন্ন ধরনের ফসল জন্মে। আবার বাংলাদেশে বিভিন্ন জায়গায় অনেক টুরিস্ট স্পট আছে। আবার বিভিন্ন অঞ্চলের মানুষের ভাষা বিভিন্ন রকম, মানে একটু চেঞ্জ আছে আর কি। বিভিন্ন জায়গায় বা বিভিন্ন জেলায় মানুষের অতিথি পরায়ণতা বিভিন্ন ধরনের। তো আসলে সেদিক থেকে বলা যায় যে বাংলাদেশ ইজ এ ডাইভার্সিবল কান্ট্রি। কি বলেন? জি স্যার। তো আপনি একজন ইউএনও হিসেবে এই যে ডাইভার্সিটি অফ বাংলাদেশ, এই বিষয়টা একজন বিদেশি ডেলিগেটের কাছে আপনি উপস্থাপন করবেন। জি স্যার। দুই থ্যাংক ইউ মিনিট স্যার। সময়। Thank you, sir. Sir, if I represent my country, the diversity of my country in a foreign delegate, I will first address address the natural beauty of our country and the uh, traditional programs year round in our country. Then I will
I will inform him about the economical progress since 1971 uh, to till now, and the uh, upcoming our LDC graduation, uh, etc. And I will introduce him the many historical places in Bangladesh, the culture and uh, cultural monuments, and many other things. And I will inform him about the diversity of our rivers in Bangladesh, the people, how the people think in our country, the hospitality of our country people, the villages and the natural beauty of the villages, uh, hills on the Chittagong and Sylhet, uh, and the variety of crop produce in throughout our country. Uh, and sir, I will inform him about uh, the traditional way of farming and the uh, modern way of farming, the difference in between them. I will tell him, and the progress of Bangladesh in the RNG sector, uh, and yeah, and in labor market of our country. Uh, then the development and infrastructural development projects of our Bangladesh, like the Podda Bridge, and other infrastructural structures, I will inform him. And finally, I will assure him about Bangladesh is a safe, beautiful, and diversified country where everyone around the world is welcome in our country. Thank you, sir. ওকে, ধন্যবাদ ইমরান হোসেন। আপনি আসতে পারেন। জি স্যার, ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, রায়হান স্যার, আপনি কিছু কারেকশন থাকলে করে দিয়েন। জি স্যার। জি ইমরান সাহেব, শুনতে পাচ্ছেন আমাকে? উনি তো লিভ নিয়েছেন দেখতেছি। আচ্ছা স্যার, ওনাকে আমি কানেক্ট করে দিচ্ছি, একটু বলিয়েন। ঠিক আছে স্যার। ওকে স্যার, কানেক্টেড। হ্যালো, ইমরান সাহেব আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, স্যার আমি ব্যাক করতে যে আমার লিভ হয়ে গেছিল, সরি স্যার। ঠিক আছে। না, আমার পক্ষ থেকে যে প্রশ্ন করা হয়েছে আপনি ভালো অ্যান্সার করছেন। তো আপনি ওই যে কৃষি থেকে তো আপনি বাংলাদেশ কত সালে খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে, হ্যাঁ, এই বিষয়টা একটু স্যার, জেনে নিন। জি স্যার। আহ, মোটামুটি সব ঠিক ছিল। আচ্ছা, জি স্যার, ধন্যবাদ। ওকে। ঠিক আছে, ধন্যবাদ। ম্যাম, আপনার পক্ষ থেকে কোনো কারেকশন থাকলে করে দিয়েন। হ্যালো, শোনা যাচ্ছে? জি ম্যাম। ইমরান সাহেব, আমার মনে হচ্ছে এন্টোমোলজির মধ্যে মনে হয় আপনার একটু নলেজ একটু গ্যাপ আছে। হ্যাঁ, হচ্ছে আইপিএম এর ক্ষেত্রে সাধারণত হচ্ছে কালচারাল মেথডটা শুরুতে বলতে হয়, তারপর হচ্ছে মেকানিক্যাল, বায়োলজিক্যাল এবং সবার টেকনিক্যাল। আপনি শুরুতেই বলছেন বায়োলজিক্যাল। জি ম্যাম। আর হচ্ছে সর্টি মোল্ডটা হচ্ছে এই যে আপনার হানি ডিউ সিক্রেটের জন্য পাতায় যে একটা স্পট হয় ভেলভেটি শেপের, জি ম্যাম। জি ম্যাম। এটা হচ্ছে, হ্যাঁ। আর বিএসএফবি এটা কিন্তু আপনার পারা উচিত ছিল, আপনার ব্রিঞ্জাল শুট এন্ড ফ্রুট বরার। জি ম্যাম। হ্যাঁ। আর হচ্ছে আপনি একটা প্রশ্নের উত্তর দেওয়ার সময় টুকটাক শব্দটা ব্যবহার করেছেন। তো টুকটাক শব্দটা কিন্তু একটু আনঅফিসিয়াল, তো জি সেগুলো ম্যাম। ব্যবহার না করাই মনে হয় ভালো। আর এমনিতে বেশ ভালোই হয়েছে ভাইবা। হ্যাঁ স্যার, এখন ধন্যবাদ। আপনি বলতে পারেন। ওকে ম্যাম, ধন্যবাদ আপনাকে। ইমরান হোসাইন, জি স্যার। আচ্ছা, আপনাকে বক্তৃতা দেওয়ার সময় অবশ্যই আপনি বলবেন যে স্যার আমি কি দাঁড়াইতে পারি। এটা আসলে জি স্যার। বক্তৃতা কিন্তু বসে দেওয়া যায় না, সেটা আপনি তো জানেন নাকি? কতদিন কি আপনাকে বলা হয়েছিল এ ব্যাপারে? না স্যার। ওকে ওকে ওকে। তো আপনি মানে কোনো কিছু বক্তৃতা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই বলবেন স্যার আমি কি দাঁড়াইতে পারি। যদি স্যাররা দাঁড়াইতে বলে তাহলে দাঁড়াই যাবেন, আর যদি বলেন যে না, আপনি বসেই বলেন, তখন আপনি বসে বলবেন। বাট আপনি পারমিশন নিবেন, হ্যাঁ? জি স্যার।
আর হচ্ছে বক্তৃতা দেওয়ার শুরুতেই যেহেতু আপনি সম্বোধনটা আসলে ঠিক হয়নি শুরুতে, শুরুতে জি সম্বোধনটা একটু ভালোভাবে করলে ভালো হয়, যে অনারেবল ডেলিগেট বা ইওর এক্সিলেন্সি দিয়ে শুরু করা যেতে পারে। ঠিক আছে, তো জি শেষটা স্যার। ভালো ছিল, শেষটা ভালো ছিল। আর মোটামুটি সবকিছু ভালোই হয়েছে। আপনাকে আসলে ভিডিওতে আসতে বলা দরকার ছিল, বাট স্যাররা আসলে বলেনি, হয়তো ভুলে গেছিলেন তারা। তো ভিডিওতে আসলে হয়তো আপনার আই কন্টাক্ট, ফেস কেমন, হাসি মুখে কথা বলেন কিনা, এগুলো আমরা ভালো বুঝতে পারতাম। যাই হোক, যেহেতু হয়নি ভাইবা শেষের দিকে, আমাদের সময়ও কম। আপনার ভাইবা কবে? স্যার 21 তারিখ। 21 তারিখে, 15 তারিখ। ওকে, আপনি এই মাঝে মাঝে যেহেতু আরো 2-3 দিন সময় আছে, আপনি চাইলে দুই একটা ভাইবা দিয়েন, আমাদের কাছে দিতে পারেন বা অন্য কোনো কোথাও দিতে পারেন, তাহলে হয়তো আপনার ফ্লুয়েন্সিটা ভালো থাকবে। জি স্যার। ওকে, আর আমরা আপনাকে ভিডিওটা পাঠিয়ে দেবো, আপনার আচ্ছা মেইলটা। স্যার, হ্যাঁ, হ্যাঁ আরেকটা কথা বলার ছিল যে আমি যখন শেষ প্রশ্নটা করেছিলাম, যে তখন আপনি বলেছিলেন যে সভ্যতা বিলীন হয়ে যেতে পারে। বিলীন জি ম্যাম। সাধারণত একটা নেতিবাচক শব্দ। তো সেটা না বলে যদি আমরা বলি যে সভ্যতা পরিবর্তন বা উন্নত হতে পারে, সেটা বোঝাবে যে আপনি আশাবাদী।